হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আগের দিন যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করেছি সেটার নাম ছিল এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা তন্ত্র। আমি আগের দিন ভুল করে তোমাদের অন্তঃক্ষরা গ্রন্থি বলে দিয়েছিলাম। গ্রন্থি হলে তো এন্ডোক্রাইন গ্ল্যান্ড হতো, কিন্তু আমরা এখানে এন্ডোক্রাইন সিস্টেম পড়ছি। শুধুমাত্র হরমোন নয়, তার আগে পরে অনেক কিছু জানার বিষয় আছে, সেই জন্য আমরা সিস্টেম পড়ছি। তো অন্তঃক্ষরা তন্ত্র, ঠিক আছে। ক্লাস নাম্বার 23 এবং পার্ট নাম্বার 2। এখনও পর্যন্ত যারা সম্পূর্ণ ক্লাস দেখোনি, আমাদের বায়োলজির অলরেডি অনেকগুলো ক্লাস কমপ্লিট হয়ে গেছে, প্লেলিস্ট সম্পূর্ণ বানানো আছে, তো তোমরা সেখান থেকে পরপর সমস্ত ক্লাস দেখতে পারো। তাহলে কি হবে, পরপর দেখলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে, ঠিক আছে। অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা তন্ত্র। তো আগের দিন আমরা যতটা পর্যন্ত করেছিলাম ঠিক তারপর থেকে আজকে স্টার্ট করব। তো চলো শুরু করা যাক। দেখো, আগের দিন আমরা আলোচনা করেছিলাম কি না, আমাদের যে আমাদের যে গ্ল্যান্ড নিয়ে আলোচনা করেছিলাম, যে জায়গা থেকে, যে অঙ্গ থেকে কিছু ক্ষরণ হয়, কিছু নিঃসরণ হয়, তাকে আমরা গ্ল্যান্ড বলবো। এবং আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা করেছিলাম কি বহিঃক্ষরা গ্রন্থি, যেটা বলি এক্সোক্রাইন গ্ল্যান্ড, এবং অন্তঃক্ষরা গ্রন্থি, যেটাকে বলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো বহিঃক্ষরা গ্রন্থি আমরা পড়েছিলাম যে যেখান থেকে শুধুমাত্র এনজাইম নিঃসরণ হয়, এখান থেকে কোনো হরমোন নিঃসরণ হবে না। লালা নিঃসরণ হবে, এনজাইম নিঃসরণ হবে, ঘর্ম নিঃসরণ হবে, বহিঃক্ষরা গ্রন্থি। কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কী নিঃসরণ হবে বলেছিলাম? হরমোন নিঃসরণ হবে, হরমোন নিঃসরণ হবে। এবং হরমোন সম্পর্কে আমরা পড়েছিলাম যে হরমোন কিভাবে কাজ করে না করে, বা অন্তঃক্ষরা যে গ্রন্থিগুলো থাকে তার আকার কীরকম হয়, কিভাবে কাজ করে না করে ডিটেলসে পড়েছিলাম। এবং অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে আমি কিসের তোমাদের বলেছিলাম? আমি হাইপোথ্যালামাসের কথা বলেছিলাম, পিটুইটারি কথা বলেছিলাম, পিনিয়াল গ্রন্থি, থাইরয়েড গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড, অগ্নাশয়, অ্যাড্রিনাল, শুক্রাশয়, ডিম্বাশয়, এই সমস্ত কিছু কথা আমরা বলেছিলাম, লিস্ট ধরে আলোচনা করেছিলাম। এবং তার মধ্যে আমাদের কোন কোন পার্টগুলো হয়ে গেছে পড়া? আমাদের যেমন হাইপোথ্যালামাস পড়া হয়ে গেছে, আমাদের যেমন পিটুইটারি গ্রন্থি সম্পর্কে পড়া হয়ে গেছে, পিটুইটারি থেকে কী কী হরমোন নিঃসরণ হয়, কিভাবে কাজ করে, এই সমস্ত পড়ে ফেলেছি। আমরা পিনিয়াল গ্রন্থি সম্পর্কে পড়ে ফেলেছি, ঠিক আছে। কিন্তু আমাদের এখনও সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে পড়া কমপ্লিট হয়নি, ঠিক আছে। আমরা এই তিনটেই মাত্র পড়েছিলাম। হাইপোথ্যালামাস পড়েছিলাম, অতি গুরুত্বপূর্ণ হাইপোথ্যালামাস। পিটুইটারি গ্রন্থি অতি গুরুত্বপূর্ণ, পিটুইটারি গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন বের হয়, পিনিয়াল গ্ল্যান্ড। কিন্তু এরপরে আরও কিছু গ্রন্থি বাকি আছে, তো সেই যে গ্রন্থিগুলো বাকি আছে সেগুলো থেকে আমরা স্টার্ট করব। তো চলো শুরু করা যাক। আজকে আমরা প্রথমে যে গ্ল্যান্ডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি, অতি গুরুত্বপূর্ণ একটা গ্ল্যান্ড। সর্বপ্রথম জানতে হবে যে থাইরয়েড গ্ল্যান্ড আমাদের থাকে কোথায়। দেখো, আমরা কি পড়েছি? রেসপিরেটরি সিস্টেম পড়েছি, এবং সেখানে আমরা দেখেছি যে আমাদের যেটা দিয়ে আমরা দেখেছিলাম যে আমরা যে শ্বাসটা নিচ্ছি, সেই শ্বাসটা এবং আমরা যে খাবার খাই তার একটা কমন পাথ ছিল, কমন জায়গা ছিল, সেটাকে আমরা ফ্যারিংস বলছিলাম। তারপরে আমাদের যেটা দিয়ে আমাদের বায়ু আসছিল, আমরা তাকে কী বলছিলাম? যেটা দিয়ে আমরা শ্বাস নিচ্ছিলাম এবং যেটার মাধ্যমে বায়ু এসে পড়ে আমাদের ফুসফুসে আসছিল, সেই লম্বা নালীটাকে আমরা কি বলছিলাম? শ্বাসনালী, বা কি বলছিলাম? ট্রাকিয়া। কি বলছিলাম? ট্রাকিয়া, তাই তো। এবং ট্রাকিয়ার মধ্যে থেকে এসে পড়ে আস্তে আস্তে বিভিন্ন রকম ব্রাঞ্চে ভাগ হয়ে যায়, এবং এখানে একটা ফুসফুস থাকে, এখানে একটা ফুসফুস থাকে, ঠিক আছে। মোটামুটি একটা ছবি মধ্যে ড্র করে বোঝানোর জন্য আমি তখন তোমাদেরকে বলেছিলাম যে ঠিক ট্রাকিয়ার ওপরে একটা গ্রন্থি থাকে, একটা গ্রন্থি নয়, একটা জিনিস থাকে, সেটাকে আমরা কি বলছিলাম? অ্যাডামস অ্যাপেল বা ভয়েস বক্স বলেছিলাম। অ্যাডামস অ্যাপেল বাদ দাও, এই ঠিক ট্রাকিয়ার ওপরে আমাদের কি থাকে? ভয়েস বক্স থাকে। এর উপরে ঠিক ভয়েস বক্স থাকে, এবং ভয়েস বক্স থেকে কি হয় না, আমরা কথা বলতে পারি। মানে আমরা কথা কি করে বলতে পারি না, সেখানে দেখো, আমাদের কম্পন ছাড়া, ভাইব্রেশন ছাড়া কোনো জায়গা থেকে সাউন্ড উৎপন্ন পসিবল নয়। তো যাই হোক, আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো না, কারণ আমি রেসপিরেটরি সিস্টেমের সময় কী করে কথা বলতে পারি, কী করে ভয়েস বক্স কাজ করে আমি ডিটেলসে বলেছি। আমি তোমাদের শুধু এইটুকু বলতে চাই যে ঠিক ট্রাকিয়ার উপরে, আমি ছবিটার দিকে দেখাই তোমাদের, দেখতে পাচ্ছ এখানে ট্রাকিয়া রয়েছে, এখানে ট্রাকিয়া রয়েছে। ঠিক ট্রাকিয়ার উপরে একটা জিনিস রয়েছে, এ দেখো, দেখতে পাচ্ছ এরকম টাইপের একটা জিনিস রয়েছে। এই জিনিসটার নাম হচ্ছে ভয়েস বক্স, যেটাকে আমরা ল্যারিংস নামেও পরিচিত। ঠিক ল্যারিংসের নিচে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, একটু তোমাদের অন্য কালার দিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ না, এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটাই হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। তো যদি তোমাদের জিজ্ঞাসা করে যে এই থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থান কোথায়, তোমরা কি বলতে পারবে? এই যে ট্রাকিয়া রয়েছে, ট্রাকিয়ার ঠিক ওপরে, এবং এই যে আমাদের ভয়েস বক্স রয়েছে বা ল্যারিংস রয়েছে, তার ঠিক নিচে আমাদের কি অবস্থান করছে না, থাইরয়েড গ্ল্যান্ড। বলো, ছবির মাধ্যমে পুরো ক্লিয়ার কোথায় অবস্থান করছে?
ঠিক আছে, এবার বলো আমাকে যে এটা দেখতে কীরকম। এটা দেখতে কিছুটা বাটারফ্লাইয়ের মতন। কিছুটা দেখতে কিসের মতন? এটা দেখতে কিছুটা বাটারফ্লাই, প্রজাপতির মতন দেখতে, সরি, প্রজাপতির মতন দেখতে। ঠিক আছে, বা ইংরাজি যদি কিছুর সঙ্গে তুলনা করা যায়, দেখো কিছুটা এইচের মতন দেখতে, এইচের মতন দেখতে। ঠিক আছে, এবার যদি বলা হয় যে এই যে থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলার মধ্যে রয়েছে, এর অ্যাকচুয়াল কাজ কী? এর অ্যাকচুয়াল কাজ কী হয়? এর কাজ হচ্ছে আমাদের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করা, বা আমরা মেটাবলিজম কথাটা পড়েছি না, মেটাবলিজম কথাটা পড়েছি। এই মেটাবলিজমটা পুরো নিয়ন্ত্রণ করে কে? এই থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ড, মেটাবলিজম মানে আমাদের কোষে যে বিপাক ক্রিয়া চলে, বিপাকীয় যে সমস্ত ক্রিয়াগুলো চলে। আমি তোমাদের পড়িয়েছিলাম না যে আমরা যে প্রোটিন নিচ্ছি, আমরা যে ফ্যাট নিচ্ছি, আমরা যে কার্বোহাইড্রেট নিচ্ছি, সেগুলো যখন সরল রূপে কোষে পৌঁছাচ্ছে সেখানে অনেক কিছু কার্যাবলী চলে, বা ডাইজেস্টিভ সিস্টেম ছাড়াও আরও অনেক কিছু সিস্টেম চলে কোষের মধ্যে। তো আমাদের বিপাকীয় কার্যাবলী চলে। তো এই বিপাকীয় কার্যাবলীটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে এই থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, তো যদি কোথাও কোনো রকম কোনো প্রশ্ন আসে মেটাবলিজম নিয়ে, কি নিয়ে? মেটাবলিজম, আরে यार, মেটাবলিজম নিয়ে যদি কোথাও কোনো রকম প্রশ্ন আসে, জেনে রাখবে মেটাবলিজমের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, আচ্ছা এখান থেকে কি হরমোন নিঃসরণ হয়? আমি কি হরমোন নিঃসরণ হয় সেটা আমি পরে আসছি। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই যে থাইরয়েড না, এই থাইরয়েড সরাসরি কিসের সঙ্গে যুক্ত জানো? আয়োডিনের সঙ্গে যুক্ত, আয়োডিন। ঠিক আছে, যদি শরীরে আয়োডিনের মাত্রা ঠিকঠাক থাকে তাহলে এটা ঠিকঠাকভাবে কাজ করবে, ঠিকঠাকভাবে কাজ করবে। কিন্তু যদি আয়োডিনের মাত্রা কোনোভাবে কমে যায় তাহলে কিন্তু থাইরয়েড ঠিকঠাকভাবে কাজ করবে না। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি হবে? হরমোন যে রিলিজটা, সেই রিলিজ হরমোনটা ঠিকঠাকভাবে করবে না। সেক্ষেত্রে একটা রোগ হয়, সেই রোগটার নাম হচ্ছে গয়টার, গয়টার ডিজিজ হয়। দেখো তোমাদের আমি একবার সহজ ভাষায় একটা জিনিস বলে দিই, যে থাইরয়েড গ্ল্যান্ড যদি ঠিকঠাকভাবে কাজ না করে, থাইরয়েড গ্ল্যান্ড ঠিকঠাকভাবে কাজ না করা মানে কি? মানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে সমস্ত হরমোন রিলিজ হয়, যদি সেই হরমোন রিলিজ কোনো কারণে কম হয় বা কোনো কারণে বেশি হয়, বা এই যে বললাম থাইরয়েড গ্ল্যান্ড ঠিকঠাক কাজ করার জন্য আমাদের কি দরকার? আয়োডিন দরকার। আয়োডিনের যদি কোনোভাবে অভাব ঘটে তো সেক্ষেত্রে কি হয় আমি একটা জায়গার মধ্যে তোমাদের ডিটেলসে বুঝিয়েছি। নেক্সট স্লাইড দেখো, দেখো ভালো করে বুঝবে। যদি যদি আমাদের এই যে বললাম যে আমাদের যে থাইরয়েড গ্রন্থি আছে, এই থাইরয়েড গ্রন্থির জন্য কি প্রয়োজন বললাম? আয়োডিন প্রয়োজন। এবার কোনো কারণে যদি আমাদের শরীরের মধ্যে আয়োডিনের অভাব দেখা দেয়, আয়োডিনের অভাব দেখা যায়, তাহলে কি হয় না, এই যে থাইরয়েড গ্ল্যান্ড আছে না, এটা ফুলে যায়। দেখবে অনেক সময় আমাদের থাইরয়েড গ্ল্যান্ড ভেতরে ফুলে যায়। আমরা অনেক কিছু ভাবি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা থাইরয়েড গ্ল্যান্ড যা ফুলে যাওয়ার জন্য আমাদের কি হয়? ইনফ্লেমেশন হয়, ব্যথা করে। ঠিক আছে, এটা কেন হয় না? আয়োডিনের অভাবে হয়। ঠিক আছে, এই যে রোগটা, এই রোগটাকে বলা হয় গয়টার। ঠিক আছে, এই গয়টারটাকে আবার অনেক সময়তে কি বলা হয়? গলগণ্ডও বলা হয়। তো গলগণ্ড আর গয়টার ব্যাপারটা একই। এক নাম্বার গেল। দু নম্বর প্রবলেম মনে রাখবে, যদি এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি হরমোন রিলিজ হয় আমরা নেক্সট স্লাইডেই পড়বো, কিন্তু এইটুকু জেনে রাখো, যদি থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন কম ক্ষরণ হয় সেক্ষেত্রে কিন্তু খুব বাজে ব্যাপার হবে। কেন? কীরকম বাজে ব্যাপার হবে? দেখো আমি প্রথমেই বললাম যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন ক্ষরিত হয় সেটা আমাদের বিপাক ক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করছে, আমাদের মেটাবলিজমটাকে নিয়ন্ত্রণ করছে। তার মানে কি? আমাদের মেটাবলিজম ঠিকঠাক হবে না, আমাদের কোষের মধ্যে যে সমস্ত খাদ্যগুণগুলো ঠিকঠাকভাবে কাজ করছিল সেই কাজগুলো ঠিকঠাক হবে না। তার ফলে কি হতে পারে? যদি কম ক্ষরণ হয় তাহলে আমাদের ওয়েট বেড়ে যেতে পারে, আমাদের ওজন বেড়ে যেতে পারে, আমাদের ক্লান্তি অনুভব হতে পারে, মানে সবসময় একটা টায়ার্ডনেস ব্যাপার থাকবে, ক্লান্তি ব্যাপার থাকবে, আমাদের ঠান্ডা লাগতে পারে। ঠিক আছে, আমাদের ত্বক খসখসে হয়ে যেতে পারে। তো এই জিনিসটাকে কি বলা হয় জানো? এইটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম। ঠিক আছে, হরমোন যদি কম ক্ষরণ হয় সেক্ষেত্রে, আমি এটা কি বললাম? যদি কম ক্ষরণ হয়। কমের ক্ষেত্রে আমরা কি কথাটা ইউজ করি বলো? হাইপো কথাটা ইউজ করি, হাইপো। ঠিক আছে, হাইপোথাইরয়েডিজম। আর যদি কোনো কারণে এই যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে সমস্ত হরমোন রিলিজ হয় যদি কোনো কারণে বেশি ক্ষরণ হয় সেক্ষেত্রে কি হয়? হাইপারথাইরয়েডিজম। কমের ক্ষেত্রে হাইপো কথাটা ইউজ হয়, আর বেশির ক্ষেত্রে হাইপার কথাটা ইউজ হয়, হাইপারথাইরয়েডিজম। এক্ষেত্রে কি হবে? হঠাৎ করে ওজন কমে যাবে। মানে কি? তোমার শরীরে যতটা বিপাকীয় কাজ করার কথা তার থেকে যদি বেশি করে ফেলে, মানে বেশি যদি ক্ষরণ হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? তোমার ওজন কমে যাবে, তোমার ঘাম হওয়া শুরু হয়ে যাবে, বুক ধরপড় শুরু হয়ে যাবে, সবসময় মেজাজ খিটখিটে অবস্থায় থাকবে। এটা হচ্ছে হাইপার থাইরয়েডিজমের ব্যাপার।
তো এই তিনটে কিন্তু মনে রাখবে, একটা আয়োডিনের অভাব, গয়টার রোগ যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, একটা আছে ওয়েট কমে যাওয়া, যদি কম ক্ষরণ হয়, যদি কম ক্ষরণ হয় সরি ওয়েট বেড়ে যাওয়া, যদি কম ক্ষরণ হয়, যদি ওয়েট বেড়ে যায়, শীত অনুভব করে, এটা আমাদের হাইপারথাইরয়েডিজম। আর যদি বেশি ক্ষরণ হয় তাহলে আমাদের যদি কম ক্ষরণ হয় তাহলে হাইপোথাইরয়েডিজম, আর যদি বেশি ক্ষরণ হয় তাহলে হাইপারথাইরয়েডিজম। ক্লিয়ার? চলো, এরপর আমরা জানবো যে এই থাইরয়েড গ্রন্থি থেকে কি কি হরমোন ক্ষরিত হয়। দেখো, আমি যতটা পর্যন্ত বললাম তোমাদের আমি একবার ব্যাপারটা দেখিয়ে দিই, তারপর আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো, যেগুলো বললাম সেই জিনিসগুলো এখানে লেখা আছে। এখানে কি আছে দেখো, থাইরয়েড গ্রন্থি হলো মানবদেহের অন্যতম প্রধান গ্রন্থি। এটি আমাদের শরীরের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, মেটাবলিজম এবং শক্তির ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করে। এর অবস্থান কোথায়? অবস্থান আমি তোমাদের বলে দিলাম যে আমাদের যে ট্রাকিয়া থাকে, আমাদের যে শ্বাসনালী থাকে, সেই আমাদের গলার শ্বাসনালী ট্রাকিয়ার সামনে, এবং ল্যারিংস, এই যে ল্যারিংস আছে, ভয়েস বক্স আছে, এই ভয়েস বক্সের ঠিক নিচে অবস্থিত। ঠিক আছে? এর আকৃতি কীরকম? দেখতে কিছুটা প্রজাপতির মতো, বা ইংরাজি এই চক্ষরের মতো। এর দুটো লোভ থাকে, এটা জানার প্রয়োজন নেই, মাঝখানে একটা সরুর অংশ দিয়ে যুক্ত থাকে। তো দুটো লোভ মানে বুঝতে পারছো, এদিকে একটা লোভ, এদিকে একটা লোভ। তো এটা ইম্পর্টেন্ট নয় তোমাদের জন্য, এটা না পড়লেও চলবে, মাঝখানে একটা সরু অংশ দিয়ে এখান থেকে কোশ্চেন আসবে না। তো মনে রাখবে এটা প্রজাপতির মতো বা এই চক্ষরের মতো দেখতে হয়। ঠিক আছে? নেক্সট দেখো থাইরয়েড হরমোনের কাজ কি বললাম না, বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করা, আমরা যে খাবার খাই তা থেকে শক্তি উৎপাদনের হার মানে বিএমআরটাকে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে? এটা আমরা আলোচনা করেছি। নেক্সট দেখো যে থাইরয়েড গ্রন্থির রোগের অস্বাভাবিকত্ব কী আছে। আমি কি বললাম, যখন এই হরমোনটা কম ক্ষরণ হবে তখন কি হবে? হাইপারথাইরয়েডিজম। তার ফলে এই সব জিনিসগুলো হবে তোমাদের। আর যদি হরমোন কোনো কারণে বেশি ক্ষরণ হয় তাহলে কি হবে? হাইপারথাইরয়েডিজম। তার ফলে ওজন কমে যাবে, ঘাম হবে, বুক ধরপড়, মেজাজ খিটখিটে, এইসব জিনিসগুলো হবে। আর যদি আয়োডিনের অভাব হয় তাহলে কি হয়ে যাবে বলো? গলগণ্ড হয়ে যাবে, গয়টার রোগ হয়ে যাবে, গলা কি হবে? অস্বাভাবিক ফুলে যাবে। ঠিক আছে? এরপর আমরা জানবো কি জানবো না, এর মধ্যে থেকে কি কি হরমোন নিঃসৃত হয়। চলো দেখো, এর মধ্য থেকে নিঃসৃত হরমোনের মধ্যে মেনলি 3 ধরনের হরমোন নিঃসৃত হয়, 3 ধরনের। একটা হরমোনের নাম হচ্ছে T4, একটা হরমোনের নাম হচ্ছে T3, আর একটা হরমোনের নাম হচ্ছে ক্যালসিটোনিন। ঠিক আছে? এই যে T4 যেটা নাম বললাম, এটা তো শর্ট নাম T4, কিন্তু তোমাদের তো বড় নাম মনে রাখতে হবে। T4 এর নাম হচ্ছে থাইরক্সিন। কি নাম? থাইরক্সিন। T3 যে হরমোনটা আছে তার নাম হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন। ঠিক আছে? আমি লিখছি না, লেখা আছে ট্রাইআয়োডোথাইরোনিন। আর 3 নম্বরে কি বললাম? ক্যালসিটোনিন। তো এই আমাদের 3টে হরমোন মেনলি এখান থেকে রিলিজ হয়। কিন্তু বিশ্বাস করো, এখানে যত প্রশ্ন আসবে না তোমাদের এইটা থেকে আসবে, থাইরক্সিন থেকে আসবে, T4 থেকে আসবে, বাকিগুলো থেকে প্রশ্ন আসে না। কারণ কি, আমাদের এই যে থাইরয়েড গ্ল্যান্ড মেনলি যে হরমোনটা রিলিজ করে সেই হরমোনটা হচ্ছে থাইরক্সিন হরমোন। আমি যে বললাম না যে আয়োডিনের প্রভাবে প্রবলেম হবে, আমাদের আয়োডিন দরকার থাইরয়েড গ্রন্থি থেকে ঠিকঠাক হরমোন নিঃসরণ করতে চাইলে। কোন জিনিসটা, কোন হরমোনটা? না, এই থাইরক্সিন হরমোনটা। আমাদের বললাম, এটাও বললাম যে থাইরয়েড গ্রন্থি আমাদের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে, আমাদের শরীরের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তো কোন হরমোনটা নিয়ন্ত্রণ করে? এই থাইরক্সিন হরমোন নিয়ন্ত্রণ করে। এটাই হচ্ছে মেন হরমোন থাইরক্সিন। যদি কোনো কারণে থাইরক্সিন অত্যন্ত শক্তিশালী হয়ে যায়, এর মধ্যে যদি পাওয়ার বেশি হয়ে যায়, বেশি রিলিজ হয়ে যায়, তাহলে সেই জিনিসটাই কিন্তু T3 কোনো আলাদা হরমোন নয়। আমি যে বলছি না T3 পুরো নাম কি বললাম? ট্রাইআয়োডোথাইরোনিন। তো ট্রাইআয়োডোথাইরোনিন কিন্তু আলাদা কোনো হরমোন নয়, এই হরমোনেরই একটা রূপ। যদি থাইরক্সিন কোনো কারণে বেশি নিঃসৃত হয়, বেশি পাওয়ারফুল হয়, বেশি শক্তিশালী হয়, তখনই কিন্তু এই T3 সেটার নাম হয়ে যায় ট্রাইআয়োডোথাইরোনিন। ঠিক আছে? ওটাকে T3 বলবো আমরা। আর একটা হরমোন আছে, সেটা হচ্ছে ক্যালসিটোনিন। এ কি করে না রক্তে ক্যালসিয়ামের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে? ধরো আমরা যা কিছু খাবার খাই, সেখান থেকে কি হয়, আমাদের ক্যালসিয়ামটা সোজাসুজি কোথায় মিশে যায়? আমাদের ব্লাডে মিশে যায়, রক্তে মিশে যায়। এবার রক্তে কি হচ্ছে না, ক্যালসিয়ামের মাত্রা যখনই বেড়ে যাচ্ছে, এই ক্যালসিটোনিন রিলিজ হয়ে কি হচ্ছে না, এই এক্সট্রা যে ক্যালসিয়ামটা ব্লাডের মধ্যে আছে, এ নিয়ে গিয়ে স্টোর করছে আমাদের অস্থির মধ্যে, আমাদের হাড়ের মধ্যে, বা আমাদের শরীরের বিভিন্ন জায়গাতে যেখানে আমাদের ক্যালসিয়ামের প্রয়োজন হয়, সেখানে ক্যালসিয়ামটা নিয়ে গিয়ে স্টোর করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের মাত্রাটা নিয়ন্ত্রণে থাকছে। তা যদি বলে যে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে কে সাহায্য করে, তাহলে ক্যালসিটোনিন। অ্যাকচুয়ালি মাত্রা নিয়ন্ত্রণ বলবো না, ব্লাডে ক্যালসিয়ামের মাত্রাটাকে কমিয়ে দেয়।
নিয়ন্ত্রণটা আলাদা জিনিস, কারণ ক্যালসিটনের অপোজিটে আরেকজন কাজ করে, কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। তো ক্যালসিটোনিন মেনলি কী করে না ব্লাডের মধ্যে যে ক্যালসিয়ামটা থাকে তার মাত্রাটাকে কমিয়ে দেয়। বোঝা গেল? তাহলে আমরা যে এই তিনটে হরমোন সম্পর্কে পড়লাম একবার ডিটেলসে ছকের মাধ্যমে দেখে নিই। দেখো এখানে কি লেখা আছে না থাইরয়েড গ্রন্থি থেকে মূলত তিনটে হরমোন নিঃসৃত হয়। একটা হচ্ছে থাইরক্সিন, এটি প্রধান হরমোন যা বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে। একটা ট্রাই আয়োডোথাইরোনিন, যেটাকে T3 বলে, এটাকে T4 বলে, এটাকে T3 বলে। এটি অত্যন্ত শক্তিশালী, শরীরের বিভিন্ন কোষে সরাসরি কাজ করে। আর ক্যালসিটোনিন কী করে, রক্তে ক্যালসিয়ামের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে, মেনলি রক্তে ক্যালসিয়ামের মাত্রাটাকে কমিয়ে দেয়। যখনই রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেশি হবে, বললাম বিভিন্ন অস্থিতে বা যেখানে যেখানে ক্যালসিয়ামের প্রয়োজন সেখানে নিয়ে স্টোর করে দেয় এটা। ঠিক আছে, চলো এখানে এই অ্যাড্রিনালি গ্রন্থি সম্পর্কে যা জানার ছিল জানা হয়ে গেল। আমরা নেক্সট স্লাইডে নেক্সট হরমোন সম্পর্কে নেক্সট গ্ল্যান্ড গ্রন্থি সম্পর্কে পড়ব। দেখো নেক্সট যে আমরা গ্ল্যান্ডটা সম্পর্কে পড়বো সেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি। ঠিক আছে, দেখো এখানে দেখো অন্তঃক্ষরা গ্রন্থি লেখা আছে, এটা অন্তঃক্ষরা গ্রন্থি নয়, অন্তঃক্ষরা তন্তু হবে মেনলি। আমি নেক্সট স্লাইডগুলো থেকে ওগুলো ঠিক আছে, এতদূর পর্যন্ত একটু ভুল ছিল। ঠিক আছে, আগামী দিন গতকাল যে স্লাইডগুলো করেছিলাম একটু ভুল ছিল, এটা গ্রন্থি নয় তন্ত্র হবে। ঠিক আছে, দেখো প্রশ্ন হচ্ছে যে প্যারাথাইরয়েড গ্রন্থিটা কী। দেখো একটা ছবি দেখাবো, ছবির মাধ্যমে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এদিকে এই ছবিটার দিকে লক্ষ্য করো। আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে স্যার এটা কি ছবি নিলে, এটা তো আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, এটা তো আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। তো থাইরয়েড গ্ল্যান্ড কেন নিয়ে আসা হয়েছে এখানে? এই যে গ্ল্যান্ডটার নাম দেখো প্যারাথাইরয়েড। অ্যাকচুয়ালি এই থাইরয়েডটা যখন আমরা ব্যাক সাইড দেখবো না, পিছনের সাইড দেখবো, তখন এখানে না ছোট্ট 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 পারা এরকম 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 ছোট্ট ছোট্ট পারা চারটে জিনিস দেখতে পাবো। এই চারটে জিনিসই হচ্ছে এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। বলো বোঝা গেল? আমি যখন থাইরয়েড গ্ল্যান্ডের এটা ফ্রন্ট ভিউ দেখো লেখা আছে এখানে ফ্রন্ট ভিউ, আর এটা লেখা আছে ব্যাক ভিউ। যখন আমি পিছন থেকে দেখবো না তখন এখানে চারটে গ্রন্থি দেখতে পাবো। এই চারটে গ্রন্থি থেকে হরমোন রিলিজ হয়। এই চারটে গ্রন্থিকে কী বলা হয়? প্যারাথাইরয়েড গ্রন্থি। ঠিক আছে, যদি প্রশ্ন করে যে এই প্যারাথাইরয়েড থেকে কি হরমোন রিলিজ হয়, তোমরা বলবে PTH হরমোন। স্যার PTH হরমোনটা কী জিনিস? প্যারাথ হরমোন। একে অনেক সময় প্যারাথাইরয়েড হরমোন বলে, আবার অনেক সময় বলে প্যারাথ হরমোন। প্যারাথ হরমোন, ঠিক আছে, বা প্যারাথাইরয়েড হরমোন। এই হরমোনের কাজ কি? দেখো আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে থাইরয়েড থেকে আমাদের একটা হরমোন নিঃসৃত হয় যেটার নাম হচ্ছে ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন কী করে না আমাদের রক্তের মধ্যে যদি ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায় কোনো কারণে, সেটা আমাদের অস্থির মধ্যে, হাড়ের মধ্যে যেখানে যেখানে ক্যালসিয়াম প্রয়োজন সেখানে সেখানে স্টোর করে রেখে দেয়। তার ফলে কি হয়, রক্তে ক্যালসিয়ামের মাত্রাটা কমে যায় এবং একটা মাত্রা বজায় থাকে। কিন্তু যদি কোনো কারণে ক্যালসিটোনিন এক্সট্রা জিনিসকে, এক্সট্রা ক্যালসিয়ামকে সেই হাড়ের মধ্যে, অস্থির মধ্যে স্টোর করে দেবে, তখন কি হবে না রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে যাবে। এবার রক্তে যদি ক্যালসিয়ামের মাত্রা কমে যায় তাহলে রক্ত তো পুরো বডিতে ফ্লো হচ্ছে, তো বিভিন্ন বডির বিভিন্ন রকম পার্টে তো আমাদের ক্যালসিয়ামের প্রয়োজন। তাহলে তখন ক্যালসিয়াম পাবে কোথায়? তখন কি করে এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এই চারটে যে গ্রন্থি বললাম এখান থেকে এই PTH হরমোন রিলিজ করে, প্যারাথ হরমোন রিলিজ করে। এ কি করে, তখন ওই হাড়ে, অস্থির ভেতরে যে এক্সট্রা ক্যালসিয়ামটাকে জমিয়ে রেখেছিল সেই ক্যালসিয়ামটাকে রক্তে পুনরায় ফিরিয়ে নিয়ে আসে এবং রক্তের মধ্যে ক্যালসিয়ামের মাত্রাটা বাড়িয়ে দেয়। অ্যাকচুয়ালি বাড়ায় না, মানে এটা একটা সুনির্দিষ্ট মানে একটা লেভেলে রাখে। ঠিক আছে, বোঝা গেল? আমি আবার বলছি, ক্যালসিটোনিন ক্যালসিটোনিন যেমন কি করছিল, যা রক্তের মধ্যে আমাদের ক্যালসিয়ামের মাত্রাটাকে কমিয়ে দিচ্ছিল মানে রক্তের মধ্যে যদি ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায় তখন সেটা আমাদের অস্থির মধ্যে সঞ্চয় করে রাখছিল। কিন্তু এরকম সঞ্চয় করতে করতে যদি কোনো কারণে রক্তের মধ্যে ধরো কমে গেল ক্যালসিয়ামের মাত্রাটা, ক্যালসিটোনিন বেশি রিলিজ হয়ে কমিয়ে দিল, পুরোটাই অস্থির মধ্যে সঞ্চয় করে নিল, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে তো খুব বাজে ব্যাপার হবে, কারণ আমাদের রক্ত তো পুরো বডিতে ফ্লো হচ্ছে, বিভিন্ন অঙ্গে আমাদের ক্যালসিয়াম প্রয়োজন। তখন এই প্যারাথাইরয়েড কি করে, এই PTH হরমোন রিলিজ করে। তখন এসে পড়ে ওই অস্থি থেকে কি করে না ওই এক্সট্রা ক্যালসিয়াম যেটা জমিয়ে রেখেছিল, যেটাকে সঞ্চয় করে রেখেছিল, সেটা আবার পুনরায় রক্তে ফিরিয়ে নিয়ে আসে। এইভাবে রক্তে কি করে না ক্যালসিয়ামের মাত্রাটাকে সুনির্দিষ্টভাবে রাখে। বোঝা গেল? তাহলে মনে রাখবে ক্যালসিটোনিনের ঠিক অপোজিট, যদি কোশ্চেন আসে যে ক্যালসিটোনের অপোজিট কে কাজ করে, মনে রাখবে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এবং হরমোনের নাম হচ্ছে PTH বা প্যারাথ হরমোন। ক্লিয়ার? ব্যাস, শুধু এইটুকু জানলেই হবে। দেখো যেটা আমি বললাম সেটা এখানে লেখা আছে। এই হরমোনগুলো, এই গ্ল্যান্ডগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার।
এই 4টে গ্ল্যান্ড থাকে। প্যারাথাইরয়েড গ্রন্থি হলো 4টি অত্যন্ত ছোট মটর দানার মতো, যা গলায় থাইরয়েড গ্রন্থির পিছনে অবস্থিত। প্যারাথাইরয়েড গ্রন্থি বা প্যারাথর্মোন বা পিটিএইচ নিঃসৃত হয়। এদের প্রধান কাজ হচ্ছে শরীরে ক্যালসিয়ামের মাত্রা সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করা। তাহলে ক্যালসিটোনিন কমাচ্ছে, এ কী করছে, বাড়াচ্ছে, এইভাবে একটা সুনির্দিষ্টভাবে কন্ট্রোলে রাখছে জিনিসটা। ক্লিয়ার? বাস, প্যারাথাইরয়েড গ্রন্থি সম্পর্কে আর কিছু পড়া নেই। আমরা নেক্সট নতুন আর একটা গ্রন্থি সম্পর্কে পড়বো। চলো নেক্সট স্লাইড দেখো। নেক্সট যে গ্ল্যান্ডটা সম্পর্কে পড়বো সেটা হচ্ছে থাইমাস গ্রন্থি, থাইমাস গ্ল্যান্ড। দেখো, আচ্ছা, আমি এই গ্রন্থিটা সম্পর্কে পড়ানোর আগে তোমাদের সাথে কথা বলতে চাই। ব্যাপার হচ্ছে, অনেকে যে কমেন্ট করছো স্যার ফিজিক্স পড়িয়ে দিন, স্যার কেমিস্ট্রি পড়িয়ে দিন। আরে বায়োলজিটা পড়ে নাও আগে না। বায়োলজিটা চলছে, তো বায়োলজি তো অনেকগুলো ক্লাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি ফিজিক্সও পড়ায় তখন বলবে স্যার কেমিস্ট্রিটা পড়িয়ে দিন। যদি বায়োলজিটা ছেড়ে দিয়ে আমি কেমিস্ট্রিতে চলে আসি, বলবে ফিজিক্সটা পড়িয়ে দিন, তখন বলে বায়োলজিটা পড়িয়ে দিন। একটা একটা করে কমপ্লিট করবো। প্রথমে বায়োলজি কমপ্লিট করবো আমি, ঠিক আছে, তারপরে আমি ফিজিক্স পড়াবো, তারপর আমি কেমিস্ট্রি পড়াবো। তো নিশ্চিন্তে পড়ো, যেটা পড়াচ্ছি না সেইটাকে ভালো করে রিভিশন দাও। কারণ কি, সেটা থেকে যদি কোনো কারণে প্রশ্ন আসে, যেন প্রশ্ন ছেড়ে না যায় তোমাদের, ঠিক আছে। বায়োলজি থেকেও তো হিউজ প্রশ্ন আসে না, অনেক প্রশ্ন আসে। আমাদের গ্রুপ ডিতে আসে, টেকনিশিয়ানে আসে, জেইতে আসে, এলপিতে আসে, অনেক প্রশ্ন আসে। তো সেইটাকে ভালো করে কমপ্লিট করো আগে। তারপর বায়োলজি যখন হয়ে যাবে, রিভিশন করবে, তখন আমি ফিজিক্সও তোমাদের পড়িয়ে দেবো। তো একটা একটা করে স্টেপ বাই স্টেপ, কারণ আমার এই ক্লাস ছাড়া আরও অনেক ক্লাস থাকে, ঠিক আছে। তো আমি একটা একটা করে সমস্ত তোমাদের কমপ্লিট করে দেবো, নো টেনশন, একদম মন শান্তভাবে পড়ে যাও। দেখো, এখানে ফোকাস করো। থাইমাস গ্রন্থি বা থাইমাস গ্ল্যান্ড, প্রথম কথা হচ্ছে থাইমাস গ্ল্যান্ড থাকে কোথায়, ভালো করে শুনে নাও। আমি যখন তোমাদের স্কেলিটাল সিস্টেম পড়িয়েছিলাম, কি পড়িয়েছিলাম, স্কেলিটাল সিস্টেম, তখন আমি তোমাদের পড়িয়েছিলাম যে আমাদের বুকের মধ্যে রিব কেজ পড়িয়েছিলাম। সেখানে বলেছিলাম একটা প্রধান হাড় থাকে, সেই হাড়টার নাম কি বলেছিলাম বলো, স্টারনাম। কী নাম বলেছিলাম, স্টারনাম, ঠিক আছে। তো মনে রাখবে, এই থাইমাস গ্রন্থি ঠিক এই জায়গাটায় থাকে, ঠিক এই জায়গাটায় থাকে, এই জায়গাটায়, মানে স্টারনামের ঠিক পিছনে বলতে পারো, বুকের পাঁজরের ঠিক পিছনে, দুটো ফুসফুসের ঠিক মাঝখানে, বা সব থেকে ভালো বলতে পারো স্টারনামের পিছনে, ঠিক আছে, এটার অবস্থিত, ঠিক আছে। স্যার এর কাজ কি, এর কাজ কি? দেখো, এর কাজ জানতে গেলে একটা জিনিসকে ভালো করে বোঝো। তোমাদেরকে আমি ব্লাড পড়িয়েছি, ডিটেলসে পড়িয়েছি। সেখানে ব্লাড পড়াবার সময় তোমাদের ডাব্লিউবিসির কথা বলেছিলাম। স্যার থাইমাসের সঙ্গে ডাব্লিউবিসি আসছে কেন? এর কারণ আছে। ডাব্লিউবিসি যখন আমি পড়িয়েছিলাম, ডাব্লিউবিসির কাজ কি বলেছিলাম, ডাব্লিউবিসি অনেক ধরনের আছে, অনেক ধরনের আছে। তো ডাব্লিউবিসির মেন কাজ কি বলেছিলাম, যে আমাদের শরীরে যদি কোনো বিজাতীয় অণু প্রবেশ করে, বা কোনো ভাইরাস প্রবেশ করে, কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করে, সেটাকে ধ্বংস করা, সেটাকে মেরে ফেলা হচ্ছে এর মেন কাজ। ডাব্লিউবিসির মধ্যে আমি তোমাদের কি পড়েছিলাম, মনোসাইট পড়েছিলাম, লিম্ফোসাইট পড়েছিলাম। আরে লিম্ফোসাইট পড়েছিলাম না, পড়াইনি? লিম্ফোসাইট পড়েছিলাম। সেখানে এক প্রকার লিম্ফোসাইট আছে, টি লিম্ফোসাইট। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের শরীরে ইমিউনিটি প্রদান করা। আমাদের শরীরে যদি কোনো ভাইরাস ঢোকে, সেই ভাইরাসটাকে মেরে ফেলা, আলটিমেট সেইটাই কাজ, টি লিম্ফোসাইট। তো এই থাইমাস গ্রন্থি কী করে, এখান থেকে যে হরমোন রিলিজ হয়, কী হরমোন রিলিজ হয় পরে পড়ছি, যে হরমোন রিলিজ হয়, এই টি লিম্ফোসাইট যে কোষটা থাকে না, সেটাকে ম্যাচিউরিটি আনে, সেটাকে ম্যাচিওর করে। কিসের জন্য? লড়াই করার জন্য। বাইরে থেকে যদি কোনো ভাইরাস যায়, কোনো কিছু ব্যাকটেরিয়া যায়, সেটাকে লড়াই করার জন্য একে ম্যাচিউরিটি দেয়। বোঝা গেল? এই জন্য দেখবে যে তুমি একটা জিনিস কল্পনা করো, সাপোজ ধরো তোমার বয়স হচ্ছে, মোটামুটি আন্দাজ করলাম যে 25 ইয়ার্স তোমার এজ। তোমাদের বাড়িতে যদি কোনো বুজরুক আদমি থাকে, একটু বয়স্ক লোক থাকে, কারোর ধরো 80 বছর বয়স, তো তোমার শরীরের যে ইমিউনিটি সিস্টেম আর যে 80 বছরের ইমিউনিটি সিস্টেম কখনো সেম হবে কি? না, হবে না, হবে না। এর কারণ কি, এখানে যে থাইমাস গ্রন্থি আছে না, এখানে যে থাইমাস গ্রন্থি আছে, 25 বছরের যে ছেলের মধ্যে থাইমাস গ্রন্থি আছে, সেটা অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি অ্যাক্টিভ। সেই জন্য এ কী করছে, টি লিম্ফোসাইটকে খুব তাড়াতাড়ি ম্যাচিওর করতে পারছে, পরিপক্কতা দিতে পারছে, এবং তার ফলে সে সমস্ত বাইরে থেকে যে সমস্ত ভাইরাস, বাইরে থেকে যে সমস্ত জিনিসগুলোর সঙ্গে লড়তে পারছে, ইমিউনিটি প্রদান করতে পারছে। কিন্তু যখন 80 বছর বয়স হয়ে গেছে না, এই থাইমাস গ্রন্থি কী হয় জানো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে না ছোট হতে শুরু করে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হতে শুরু করে, ধীরে 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 ছোট হয়ে যায়, ফলে এর ইমিউনিটি কমে যায়, ইমিউনিটি প্রদান করতে পারে না মানুষের শরীরে আর। ঠিক আছে, যত তোমার ছোট থাকবে না, একটা ছোট দেখবে 10 বছরের ছেলে আছে, শীতকালে খালি গায়ে ঘুরছে, কিছু হচ্ছে না, কারণ এদের থাইমাস গ্রন্থি খুব স্ট্রং। তো শৈশব থেকে যত তুমি বার্ধক্যের দিকে যাবে, থাইমাস গ্রন্থি ধীরে 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 ছোট হতে থাকবে। বোঝা গেল? ওকে স্যার। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এখান থেকে কি হরমোন রিলিজ হয়? কি হরমোন রিলিজ হয় পরে পড়ছি, আমি যেটা বললাম তোমাদের একবার দেখিয়ে দিই জিনিসটা। দেখো দেখো, থাইমাস গ্রন্থি হলো মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার ইমিউনি সিস্টেম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি একটি বিশেষ ধরনের গ্রন্থি যা মানুষের শৈশবে খুব সক্রিয় থাকে
এবং বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে ছোট হয়ে যায়। এর অবস্থান কোথায়? না বুকের পাঁজরের ঠিক পিছনে এবং দুই ফুসফুসের মাঝখানে, মানে মেনলি স্টারনামের পিছনে, এটা মাথায় রাখো, হৃৎপিণ্ডের ঠিক উপরে অবস্থিত। ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? চলো নেক্সট দেখো। এবার প্রশ্ন হচ্ছে যে এই গ্রন্থি থেকে কি হরমোন রিলিজ হয়। মেনলি এই গ্রন্থি থেকে দু প্রকার হরমোন রিলিজ হয়। একটার নাম হচ্ছে থাইমোসিন, আর একটার নাম হচ্ছে থাইমোপোয়েটিন, ঠিক আছে? থাইমোসিন আর থাইমোপোয়েটিন। অ্যাকচুয়ালি এই থাইমোসিনের কী কাজ আমি তোমাদের প্রথমেই কি বললাম, যে এই যে আমাদের থাইমাস গ্রন্থিটা আছে, থাইমাস গ্ল্যান্ডটা আছে, এর কাজ হচ্ছে যে আমাদের T4 লিম্ফোসাইট যেটা থাকে সেটাকে ম্যাচিউরিটি দেওয়া। অ্যাকচুয়ালি থাইমোসিনের কাজও এটাই যে আমাদের যে টি লিম্ফোসাইট আছে, মানে যেটাকে আমরা টি সেল বলছি, টি লিম্ফোসাইট, টি সেল বলছি, এটাকে কি করে না ম্যাচিউরিটি দেয়, ম্যাচিওর করে, পরিপক্ক করে। থাইমোসিনের কাজই এটা। সেকেন্ড আরেকটা কাজ হচ্ছে কি, আমাদেরকে ইমিউনিটি সিস্টেম, আমাদের ইমিউনিটি বিল্ড করে, আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতাটাকে গড়ে তোলে, ঠিক আছে? এটা থাইমোসিনের মেন কাজ। আর থাইমোপোয়েটিন যেটা, থাইমোপোয়েটিনের কাজ কি দেখো, এবার ব্যাপারটা বুঝবে। থাইমোপোয়েটিনের মেন যে কাজ সেটা হচ্ছে এই যে টি সেলগুলো থাকে না, অ্যাকচুয়ালি টি সেলগুলোকে ডিফারেন্সিয়েশন করে, বিভেদীকরণ করে। কীভাবে বিভেদীকরণ করে, কি করে সেপারেট করে দেখো। প্রথমে যে সমস্ত টি সেলগুলো এলো বা টি লিম্ফোসাইটগুলো এলো, সেগুলো কি আসা মাত্রই, আমাদের যখন অস্থি থেকে এগুলো উৎপন্ন হলো, তো আসা মাত্রই কি সেটা ম্যাচুরিটি পায়, পরিপক্কতা লাভ করে? না, পরিপক্কতা পেতে গেলে একটা টাইম লাগে। থাইমোসিন যাবে, থাইমোসিন ধীরে ধীরে তাদেরকে কী করবে, পরিপক্ক করবে বা ম্যাচুরিটি দেবে, ঠিক আছে? কিন্তু প্রথমেই তো টি সেল সেই ম্যাচুরিটি পাচ্ছে না, তো থাইমোসিন কি করে, ধরো সেই মুহূর্তে যদি কোনো রকম কোনো ভাইরাসের বিরুদ্ধে লড়তে হয়, আমাদের কোনো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে হয়, তো কি করবে, কাদিকে পাঠাবে? এই যে টি সেলগুলো আমাদের পরিপক্ক হয়নি, এখনও ম্যাচিওর হয়নি, সেগুলোকে পাঠাবে না। যেগুলো অলরেডি ম্যাচিউরিটি আছে, যেগুলো অলরেডি পরিপক্ক আছে, সেগুলোকে লড়াই করার জন্য পাঠাবে। এই বিভেদীকরণটা করে। সাপোজ ধরো কি বলবো, ধরো অনেকগুলো জিনিস তোমার মিশে আছে, ঠিক আছে? অনেকগুলো জিনিস মিশে আছে, এবার তুমি যে জিনিসটা চাইছো, যদি সেই জিনিসটাকে ধরো এক বান্ডিল টাকা আছে, ধরো ওখানে আমাদের 1,00,000 টাকা আছে, 1,00,000 টাকার মধ্যে ধরো 100টা 10 টাকার নোট দিয়ে দিয়েছে, 100টা ধরো 100 টাকার নোট দিয়ে দিয়েছে, তারপরে ধরো 500টা নোট দিয়ে দিয়েছে 50টা। এবার তোমার ধরো সব মেশানো আছে, সব মেশানো আছে। এবার ধরো তোমার 100 টাকার নোট দরকার, 50টা 100 টাকার নোট দরকার। এবার এই জিনিসটা যদি কেউ বেছে রাখে যে আচ্ছা চলো 10 টাকার নোট এখানে থাকবে, 100 টাকার নোট এখানে থাকবে, 500 টাকার নোট এখানে থাকবে, তাহলে তোমার পক্ষে সুবিধা 500 টাকার 50টা নোট বার করে নেওয়া, ইজি। বা যদি মনে হয় 100 টাকার নোট নেবো, কটা লাগবে না, এখান থেকে বার করে নেওয়াটা সুবিধা। ঠিক সেই কাজটাই করে থাইমোপোয়েটিন। এ কী করে, যেগুলো ম্যাচিওর টি সেল, যেগুলো পরিপক্ক টি সেল, সেগুলোকে আলাদা করে, আর যেগুলো সবে এলো পরিপক্ক হওয়ার জন্য, সেগুলোকে আলাদা করে। তো যখনই কোনো বাইরে থেকে ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের আক্রমণ করে, এই ম্যাচিওর যে টি সেলগুলো আছে এগুলোকে পাঠায় লড়াই করার জন্য, ঠিক আছে? তো এই জন্য বিভেদীকরণ, না হলে তো কনফিউজ হয়ে যাবে না যে কে যাবে। তো থাইমোপোয়েটিন এই কাজটা করে, বোঝা গেল? তো এটাই মেনলি থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন। দেখো আমি এটাই তোমাদের একটা ছকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা, থাইমোপোয়েটিনের আরেকটা কাজ আছে, কিন্তু সেই কাজটা অত গুরুত্বপূর্ণ নয়, পরীক্ষায় আসে না। গুরুত্ব তো অবশ্যই, কিন্তু পরীক্ষায় আসে না। এটা কি করে, স্নায়ু, নার্ভ আর মাসল এর মধ্যে না কি করে না সংকেত আদান প্রদানের কাজ করে, যোগাযোগের কাজ করে, ঠিক আছে? অনেক সময় কি হয়, যদি থাইমোপোয়েটিন আমাদের শরীরের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যায় না, থাইমোপোয়েটিন ঠিকঠাকভাবে রিলিজ না হয়, ঠিকঠাকভাবে মানে যতটা পরিমাণ রিলিজ হওয়া দরকার যদি না হয়, সেই ক্ষেত্রে আমাদের পেশি খুব দুর্বল হয়ে যায়, পেশি ঠিকঠাকভাবে কাজ করতে পারে না। সেটাকে কি বলে, মায়াস্থেনিয়া গ্রেভিস বলে একটা রোগ হয়, সেই রোগটা আমাদের হয়ে যায়। যদি আমাদের জানার প্রয়োজন নেই, আমি লেখা আছে, আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না, ওটা কোনো টেনশন নেই, জাস্ট পড়ে রাখবে। চলো দেখো, সমস্ত কিছু লেখা আছে, এখান থেকে জাস্ট একবার তোমরা পড়ে নেবে। থাইমাস গ্রন্থির নিঃসৃত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে থাইমোসিন এবং থাইমোপোয়েটিন। থাইমোসিন সম্পর্কে তোমাদের বলে দিয়েছি, এই গ্রন্থির প্রধান হরমোন। এর মূল কাজ হলো শরীরকে বাইরের শত্রু ভাইরাস ব্যাকটেরিয়া হাত থেকে রক্ষা করা, টি কোষের পরিপক্কতা দেওয়া এবং প্রতিরক্ষাটাকে নিয়ন্ত্রণ করা। আর থাইমোপোয়েটিন যে আছে, এ কী করে, টি সেল বিভাজন করে।
টি লিম্ফোসাইট কোষগুলো দ্রুত বিভাজন এবং এদের বিশেষায়িত হতে সাহায্য করে, স্নায়ু পেশির যোগাযোগ করে, স্নায়ু থেকে পেশিতে সংকেত আদান প্রদান এই ধরনের প্রক্রিয়াকে প্রভাবিত করে। যদি এই হরমোন ভারসাম্য নষ্ট হয় তাহলে মায়াস্থেনিয়া গ্রেভিস নামক এক প্রকার রোগ হতে পারে, যেখানে কি হয় না পেশি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে, নেক্সট স্লাইডে আমরা নতুন আরেকটা গ্রন্থি সম্পর্কে পড়ব। চল নেক্সট স্লাইড দেখো। নেক্সট গুরুত্বপূর্ণ আরেকটা গ্রন্থি সম্পর্কে পড়বো, যেটাকে আমরা বলবো অ্যাড্রিনাল গ্রন্থি। দেখো যে পয়েন্টগুলো বলবো বা সেগুলো শুধু মনে রাখবে এখানে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি এটা কোথায় অবস্থান করছে। তোমরা ছবি দেখেই বুঝতে পারছো যে এটার অবস্থান ঠিক এই যে বৃক্ক আছে, কিডনি আছে, কিডনির ঠিক ওপরে, কিডনির ঠিক ওপরে, আরে অন্য কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি, কিডনির ঠিক ওপরে দেখতে পাচ্ছ, কিডনির ঠিক ওপরে, এখানেও দেখো ঠিক টুপির মতন পরানো আছে না, কিডনির ঠিক ওপরে অবস্থান করছে। ঠিক আছে, এই কিডনির উপরে অবস্থান করে বলে না একে কি বলে যেন উপবিক্রিয় গ্রন্থি বা সুপারনেল গ্রন্থি বলা হয়, সুপারনেল গ্ল্যান্ড বলা হয় বা উপবিক্রিয় গ্রন্থি বলে। ঠিক আছে, আরে রেনাল কথাটা কার সঙ্গে যুক্ত, রেনাল কথাটা কার সঙ্গে যুক্ত, বৃক্কের সঙ্গে যুক্ত না, সুপ্রারেনাল, সরি সুপারনেল, সুপ্রারেনাল কেন বলছে, কারণ বৃক্কের উপর অবস্থান করছে বা বাংলায় যাকে বলে উপবিক্রিয় গ্রন্থি। ঠিক আছে, কটা থাকে অ্যাড্রিনাল গ্রন্থি মনে রাখবে, দুটো বৃক্কে দুটো থাকে, দুখানা থাকে। এবার ব্যাপার হচ্ছে যে এই যে গ্রন্থিটা আছে না, এই গ্রন্থির মেনলি দুটো ভাগ আছে। সাপোজ ধরো এটা হচ্ছে এটা 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 ধরো, তো সমোসা টাইপের হয়ে গেল, যাই হোক এটা ধরো অ্যাড্রিনাল গ্রন্থি। ঠিক আছে, বৃক্কের উপরে আছে। এর না ঠিক বাইরে, তোমাদের আমি ড্রয়িং করি দেখাচ্ছি, ধরো এটা দিয়ে, এর যে একটা বাইরের অংশ থাকে না, বাইরের যে অংশটা এই বাইরের যে অংশটা থাকে, এই বাইরের অংশটাকে কি বলা হয়, কর্টেক্স বলা হয়। কর্টেক্স, স্যার কর্টেক্স তো আমরা বৃক্কেও পড়েছি, কিডনিতে, হ্যাঁ পড়েছি, কর্টেক্স বাইরের অংশটাকে। আর যে ভেতরের অংশটা থাকে, ভেতরটাকে বলা হয় মেডুলা। এই যে ভেতরের যে পার্টটা থাকে, ভেতরে যে পার্টটা থাকে এটাকে বলা হয় কি, মেডুলা বলা হয়, মেডুলা। ঠিক আছে, এই যে অ্যাড্রিনাল গ্রন্থিকে আমি দুটো ভাগে ভাগ করলাম, বাইরের অংশটা কর্টেক্স, ভেতরের অংশটা মেডুলা। মনে রাখবে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি কর্টেক্স অংশ থেকে আমাদের কিছু হরমোন রিলিজ হয়, মেডুলা অংশ থেকে আমাদের আলাদা হরমোন রিলিজ হয়। ঠিক আছে, তো কর্টেক্স অংশ থেকে কী কী হরমোন রিলিজ হয় চলো এটা মুছছি আমি, নেক্সট স্লাইডে দেখাচ্ছি। দেখো প্রথমে আমি তোমাদের মেডুলার কথা বলছি। হ্যাঁ, মেডুলা মনে রাখবে, এই মেডুলা থেকে না দুটো হরমোন রিলিজ হয়, একটার নাম হচ্ছে অ্যাড্রিনালিন আর একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন। ঠিক আছে, দুটো হরমোন রিলিজ হয়, একটা হচ্ছে অ্যাড্রিনালিন আর একটা হচ্ছে এর আগে ঠিক নর কথাটা লেগে যাবে, তাহলেই হয়ে যাবে নর অ্যাড্রিনালিন। এদের কি কাজ দেখো, অ্যাড্রিনালিন যে হরমোনটা আছে না, এটাকে বলা হয়, আমরা কি জানি অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে শুধু অ্যাড্রিনালিন হরমোন রিলিজ হয়, অ্যাকচুয়ালি তা নয়। অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে না টোটাল 5টা হরমোন রিলিজ হয়, টোটাল 5টা। 3টে হয় আমাদের কর্টেক্স অঞ্চল থেকে, 2টো হয় মেডুলা থেকে। আমি এখন মেডুলাটা বলছি, তো মেডুলা থেকে আমাদের দুটো রিলিজ হয়, একটা অ্যাড্রিনালিন, একটা নন অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন এটাকে আমরা কি বলি না, জরুরিকালীন হরমোন বা আপদকালীন হরমোন, বা বলতে পারো ভয় উত্তেজনার সময় শরীরকে দ্রুত অবস্থায় মানে ব্যবস্থা নেওয়ার জন্য এই হরমোনটা রিলিজ হয়। দেখো অ্যাকচুয়ালি কি হয়, যখন আমরা ধরো দৌড়াচ্ছি বা হঠাৎ করে কোনো উত্তেজনার মুহূর্তে এলো বা ধরো হঠাৎ করে কোনো ভয়ের ব্যাপার এলো, তখন কি হয় না আমাদের শরীরের যে হার্টবিট আছে না খুব তেজ হয়ে যায়। এর কারণ কি, ধরো তুমি দৌড়াচ্ছ, দৌড়ানোর সময় কি দরকার, দৌড়ানোর সময় আমাদের শরীরে প্রচুর পরিমাণে অক্সিজেন দরকার, আমাদের প্রত্যেকটা পেশিতে, আমাদের প্রত্যেকটা কোষে প্রচুর পরিমাণে অক্সিজেন দরকার। এবার যদি হার্টবিট না বাড়ে তাহলে তোমার ব্লাডটা ফ্লো হবে কি করে পুরো বডিতে, আমাদের তো হার্ট কী করে পুরো ব্লাডটা শরীরে ফ্লো করে না, পাম্প করে। তো আমাদের যদি হার্টবিট তেজ না হয় তাহলে আমাদের শরীরে ব্লাডটা ফ্লো হবে কি করে, আমাদের যে প্রেশার থাকে, আমাদের ব্লাড প্রেশার সেই মুহূর্তে বেড়ে যায়। কারণ কি, প্রেশার যদি না বাড়ে আমাদের পুরো শরীরের মধ্যে রক্তটা ছড়াবে কীভাবে, আমরা তাড়াতাড়ি শ্বাস প্রশ্বাস নিই, তাড়াতাড়ি অক্সিজেন নিই, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। তো আমাদের যদি অক্সিজেন ঠিকঠাকভাবে না পৌঁছায় এবং আমাদের যদি হার্টবিট রানিং না হয়, আমাদের যদি হার্ট রানিং পাম্প না করে, তাহলে আমাদের পেশি কোষ অক্সিজেন পাবে কী করে, আমাদের প্রত্যেকটা কোষে অক্সিজেন যাবে কী করে। সেই জন্য কী হয় না, এই হরমোনটা সেই কাজটা করে যে হঠাৎ করে ধরো শরীরের কোনো কারণে আমাদের রক্তচাপ বৃদ্ধি হয়, হঠাৎ করে ধরো কোনো ভয়ের কেস হলো, কোনো উত্তেজনার ব্যাপার হলো, সেই ক্ষেত্রে কী করে, এই অ্যাড্রিনালিন হরমোন রিলিজ হয়ে সেই জিনিসটাকে, সেই শরীরটাকে সেই উপযুক্ত করে, সেই ব্যবস্থাটা করে। ঠিক আছে, এবার হচ্ছে নর অ্যাড্রিনালিন। এর কাজ কি, নর অ্যাড্রিনালিনের কাজ হচ্ছে আমাদের রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করা।
আমাদের যে রক্তবাহগুলো থাকে না, যার মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়, সেইটা সংকুচিত করতে সাহায্য করা। স্যার সংকুচিত করলে তো ব্লাড প্রেশার বেড়ে যাবে। একদমই তাই। যদি ব্লাড প্রেশার না বাড়ে, অ্যাকচুয়ালি আমাদের যে মেডুলা থেকে দুটো হরমোন রিলিজ হয় না, অ্যাড্রিনালিন আর নন অ্যাড্রিনালিন, এদের কাজই হচ্ছে আমাদের শরীরকে মানে বিপদের জায়গা থেকে, হঠাৎ করে কোনো বিপদ এলো, ভয় এলো, ধরো তোমার পিছনে একটা কুকুর তাড়া করেছে, তুমি তখন কী করবে? চুপচাপ দাঁড়িয়ে থাকবে? দাঁড়াবে তো না। তোমার পিছনে ধরো কোনো গুন্ডা তাড়া করছে, দাঁড়িয়ে থাকবে? দাঁড়াবে তো না। কী করবে? দুটো অপশন, এখন মারামারি করো, নাহলে দৌড়াও। তো কী করবে? না তুমি দৌড়াবে। যখনই তুমি দৌড়াতে শুরু করবে, তোমার শরীরের মধ্যে ব্লাড প্রেশার বাড়বে। এবার ব্লাড প্রেশার যখন বাড়ছে, তখন সেই ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ তো করতে হবে। সে নিয়ন্ত্রণটা কে করে? না নর অ্যাড্রিনালিন রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করে রাখে। তারপরে কি, আমাদের শরীরের মধ্যে ব্লাড ফ্লো যখন হচ্ছে, তখন কি হচ্ছে না, আমাদের যে রক্তবাহগুলো আছে সংকুচিত না হয়। যদি সংকুচিত না হয়, তাহলে আমাদের ব্লাড মানে প্রেশারটা কী করে পাবে? আমাদের তো ব্লাড প্রেশার সেই টাইমে বাড়বে, তো প্রেশার কী করে পাবে? তো রক্তবাহটাকে সংকুচিত হতে হবে। এই সংকুচিত কাজটা কে করছে? নর অ্যাড্রিনালিন। বোঝা গেল? তাহলে অ্যাড্রিনালিন ক্ষেত্রে আমরা কি বলবো? এটা একটা জরুরিকালীন হরমোন, আপদকালীন হরমোন। কোনো রাগ, ভয়, উত্তেজনার সময় শরীরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সাহায্য করে। এটা হৃদস্পন্দনটাকে বাড়িয়ে দেয়, রক্তচাপটাকে বাড়িয়ে দেয়, এই জিনিসগুলো বাড়িয়ে দেয় অ্যাড্রিনালিন। আর নর অ্যাড্রিনালিন কী করে? এই জিনিসগুলোকে কন্ট্রোল করে, রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করে, রক্তবাহকে সংকুচিত হতে সাহায্য করে, এই জিনিসগুলো করে। ঠিক আছে, এটা তো আমি বললাম তোমাদের মেডুলার পার্ট। আরেকটা পার্ট আছে আমাদের কর্টেক্স। কর্টেক্স থেকে কী কী হরমোন রিলিজ হয়, চলো নেক্সট দেখো কর্টেক্স যে পার্টটা আছে না, এখান থেকে 3টে হরমোন রিলিজ হয়। ঠিক আছে, একটা হচ্ছে কর্টিসল হরমোন। 2 নম্বরে হচ্ছে অ্যান্ড্রোজেন। আর 3 নম্বর মনে রাখবে কি? অ্যালডোস্টেরন। এই 3টে হরমোন। প্রথম কথা বলি, কর্টিসলের কাজ কি? কর্টিসলের কি কাজ না, আমাদের শরীরের মধ্যে আমরা শর্করা গ্রহণ করি, প্রোটিন গ্রহণ করি, ফ্যাট গ্রহণ করি। এই যে শর্করা, প্রোটিন, ফ্যাট জাতীয় খাবারের যে বিপাক ক্রিয়া, এই বিপাকটাকে নিয়ন্ত্রণ করছে কর্টিসল হরমোন। ঠিক আছে, এবং আমাদের যে স্ট্রেস আছে না, আমাদের যে মানসিক যে চাপ থাকে, এই স্ট্রেসটাকে নিয়ন্ত্রণ করে এই কর্টিসল। ঠিক আছে, আমি এবারে অ্যালডোস্টেরনের কথা বলি। অ্যালডোস্টেরন কি করে? আমাদের শরীরের মধ্যে যে লবণ থাকে, আমাদের শরীরের মধ্যে যে জল থাকে, এই দুটো জিনিসের ভারসাম্য বজায় রাখে কে? এই অ্যালডোস্টেরন। মনে থাকবে, কর্টিসল কি করছে? আমাদের শরীরে মানসিক চাপ, স্ট্রেস, ঠিক আছে, এই স্ট্রেসটাকে নিয়ন্ত্রণে রাখছে এবং শর্করা, প্রোটিন, ফ্যাটের বিপাক্রিয়াও নিয়ন্ত্রণ করছে। অ্যালডোস্টেরন কি করছে? আমাদের শরীরের মধ্যে যে লবণ আর জল, তার ভারসাম্য বজায় রাখছে। এবার হচ্ছে অ্যান্ড্রোজেন আমাদের কি হেল্প করে? দেখো, আমরা মেন বা উইমেন, মেল ফিমেল যাই হোক না কেন, মেল হোক, ফিমেল হোক বা অন্য কোনো জেন্ডার হোক, তার যে রিপ্রোডাকশন করার জন্য, তার যে রিপ্রোডাক্টিভ যে অর্গান থাকে না, সেইটাকে গ্রোথ করানোর জন্য হেল্প করে। ঠিক আছে, আবার বলছি, আমাদের কি করে না, আমাদের যে রিপ্রোডাকশন সিস্টেমে যে পার্টগুলো থাকে, অর্গানগুলো থাকে, সেগুলোর গ্রোথ করানোর জন্য হেল্প করে এই অ্যান্ড্রোজেন হরমোন। ঠিক আছে, এটা কোথা থেকে রিলিজ হয় না, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে এবং কর্টেক্স অঞ্চল থেকে গ্রন্থি হয়। আর এটা শুধুমাত্র নট ফর মেল ফিমেল বোথ কিন্তু। ঠিক আছে, চলো আমি যেগুলো বললাম তোমাদের একবার লিখিত আকারে একটা ছক দেখিয়ে দিই, তাহলে তোমরা জিনিসগুলো মনে রাখতে পারবে। চলো দেখো, ফটাফট একবার দেখে নাও তোমরা, বাকি তো সব বলেই দিয়েছি আমি। অ্যাড্রিনাল গ্রন্থি মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি। এটি প্রতিটি বৃক্ক কিডনির উপরে টুপির মতন অবস্থান করে। একে উপবৃক্কীয় গ্রন্থি বা সুপাররেনাল গ্ল্যান্ড বলা হয়। ঠিক আছে, আরে কঠিন অবস্থায় ছেড়ে দাও। অবস্থান কোথায় না, পেটের পিছন দিকে বা 2 কিডনির ঠিক ওপরে। অংশ কি আছে? প্রথমত 2টো অংশ আছে, একটা অ্যাড্রিনাল কর্টেক্স যেটা বাইরের অংশ, একটা অ্যাড্রিনাল মেডুলা যেটা কিনা, এটা মেডালা নয়, মেডুলা হবে, মেডুলা যেটা কিনা ভিতরের অংশ। কর্টেক্স বাইরের অংশ, মেডুলা ভিতরের অংশ। ঠিক আছে, নেক্সট দেখো, অ্যাড্রিনাল মেডালা থেকে নিঃসৃত হরমোন অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন। এটা জরুরিকালীন হরমোন বা আপদকালীন হরমোন। রাগ, ভয়, উত্তেজনার সময় শরীরে দ্রুত ব্যবস্থা নিতে সাহায্য করে। এটা হৃদস্পন্দন, রক্তচাপ বাড়িয়ে দেয়।
নর অ্যাড্রিনালিন এটা রক্তচাপ নিয়ন্ত্রণ বা রক্তবাহকে সংকুচিত করতে সাহায্য করে, এটা আমরা আলোচনা করেছি। এটা কোথা থেকে হয় না, মেডুলা থেকে, মেডুলা পার্ট থেকে, যেটা মেডালা নয়, মেডুলা থেকে নিঃসৃত হরমোন। নেক্সট দেখো অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নিঃসৃত হরমোন একটা হচ্ছে কর্টিসল, যেটা আমরা পড়লাম যে এতে শর্করা প্রোটিন ফ্যাটের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং আমাদের যে স্ট্রেস থাকে, মানসিক চাপ থাকে, শরীরকে সাড়া দিতে সাহায্য করে। অ্যালডোস্টেরন কি সাহায্য করে, এটা শরীরের লবণ এবং জলের ভারসাম্য বজায় রাখতে রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই জরুরি। আর একটা আমি তোমাদের বলেছিলাম যেটা এখানে লেখা নেই, সেটা কি বলেছিলাম বলো, অ্যান্ড্রোজেন। কি বলেছিলাম, ইংলিশে লিখে দিচ্ছি, অ্যান্ড্রোজেন আমরা কি বলছিলাম, আমাদের যে রিপ্রোডাকশানের জন্য যে অর্গানগুলো থাকে সেগুলো যে গ্রোথের জন্য মেনলি হেল্প করে, ঠিক আছে। রিপ্রোডাক্টিভ অর্গান, গ্রোথ ফর রিপ্রোডাক্টিভ অর্গান বা আমাদের যখন রিপ্রোডাকশন হয় সেক্ষেত্রেও হেল্প করে অ্যান্ড্রোজেন, ঠিক আছে। আচ্ছা, অ্যাড্রিনাল গ্রন্থিকে প্রায় এটা মনে রাখবে 3F গ্রন্থি বলা হয়। 3F গ্রন্থি কেন বলা হয়, 3টে এফের জন্য। একটা হচ্ছে ফ্রাইট মানে কি ভয়, একটা হচ্ছে ফ্রাইট এই এফ ভয়, একটা হচ্ছে ফাইট এই একটা এফ মানে ফাইট মানে কি যুদ্ধ, আর একটা হচ্ছে ফ্লাইট মানে কি পালানো। আমি বললাম না যেটা জরুরিকালীন হরমোন বা আপদকালীন হরমোন। তো মেনলি এই যে 3টে এফ আছে, 3টে এফের ক্ষেত্রে যদি বলে 3F গ্রন্থি কাকে বলা হয়, মনে রাখবে অ্যাড্রিনাল গ্রন্থিকে বলা হয় 3F গ্রন্থি, ঠিক আছে। এই 3টে পরিস্থিতিতে আমাদের শরীরকে প্রস্তুত করতে সাহায্য করে। আচ্ছা, আমি আজকের ক্লাসটা না এখানে অফ করছি, কারণ কারেন্ট অফ হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো এখানে পুরো ক্লাসটা শেষ করে দেবো তোমাদের, কিন্তু আজকে আর পসিবল নয়। আমি নেক্সট দিনে পুরো ক্লাসটা শেষ করে দেবো, কারণ কারেন্ট অফ হয়ে গেছে। তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে অফ হয়ে যাবে, পড়াতে ফট করে অফ হওয়ার থেকে বেটার যে হয়তো 2-1 মিনিট আরও ক্লাসটা চলবে মেবি। তো ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে তোমাদের পুরো মেঘের কন্ডিশন, ওয়েদারের কন্ডিশন খুব খারাপ, সেই জন্য আর কি কারেন্ট অফ হয়ে গেছে। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের পুরোটা শেষ করে দেবো, ওকে। খুবই এর অল্প পার্ট আছে, বেশি বাকি নেই। নেক্সট দিন আমরা চ্যাপ্টারও শেষ করবো এবং তার সঙ্গে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমরা কমপ্লিট করবো, ঠিক আছে। তো তোমাদের জানিয়ে রাখি যে আমাদের 399 টাকা আমাদের কমপ্লিট পেড ব্যাচ অ্যাভেলেবেল আছে, যদি কেউ চাও নিতে পারো সায়েন্সের জন্য, যেখানে কমপ্লিট তোমাদের NCERT বেস করে থিওরি ক্লাস পড়ানো হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এনভায়রনমেন্ট সমস্ত কিছু। আরআরবি গ্রুপ ডি যে 2025-26 কোশ্চেন 101টা শিফট হয়েছিল তার কমপ্লিট সলিউশন এখানে করানো হচ্ছে সম্পূর্ণ বাংলা ভাষায়, তার সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল অ্যানালাইসিস, প্রিন্টেবল PDF এভরিথিং এখানে দেওয়া হয়, মাত্র 399 টাকা প্রাইস আছে, ঠিক আছে। আর 2025-26 না যদি কেউ বই নিতে চাও সায়েন্সের জন্য, বই এবং PDF দুটো অ্যাভেলেবেল আছে, চাইলে নিতে পারো, বাংলা একদম সম্পূর্ণ বাংলা ভাষায়। আর যদি আমাদের কমপ্লিট ব্যাচ নিতে চাও মাত্র 699 টাকা প্রাইস আছে। আমাদের সম্পূর্ণ PDF অ্যাভেলেবেল আছে 2016 থেকে 2026 পর্যন্ত, কমপ্লিট PDF 500, ঠিক আছে। প্রায় 10,500 প্লাস কোশ্চেন আছে সায়েন্সের জন্য, ঠিক আছে। আর যদি কেউ ম্যাথের চাও ম্যাথেরও অ্যাভেলেবেল আছে। নেওয়ার জন্য সিম্পল তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করবে, আমি এখানে QR কোড দেবো, QR কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, তোমাদের PDF সেন্ড করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে। আর যদি কেউ কোর্স চাও তাহলে কোর্সে অ্যাড করে দেওয়া হবে, আর যদি কেউ বই চাও বইয়ের জন্য তোমাদের সঙ্গে ফোন করে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। শুধুমাত্র এই নাম্বারে কোনো কনফিউশন থাকলে এই নাম্বারে কল করবে, সব থেকে ভালো হোয়াটসঅ্যাপ করলে, ওকে। এছাড়া আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টল করেও এখান থেকে তোমরা নিতে পারো। যদি পেড কোর্সে যাও পেড কোর্স থেকে পেড কোর্স নিতে পারো, স্টাডি মেটেরিয়াল থেকে PDF নিতে পারো, বা তোমরা বুক সেকশন থেকে বইও নিতে পারো। আদারওয়াইজ এই নাম্বার তোমরা কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করবে, যদি ভালো লাগে তোমরা শেয়ার করবে। পরে ক্লাসে আবার দেখা হচ্ছে, নেক্সট ক্লাসে আমরা এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করবো। আর টেলিগ্রামে যুক্ত থাকো, যখনই কোনো ক্লাস আসে যা কিছু আপডেট আসে আমরা টেলিগ্রামে আপডেট করে দিই, ওকে। থ্যাংক ইউ।